আমি শুরু করব চন্দনবাবু আজকে আপনার কাছ থেকে। একটাই কারণ, এই উপমহাদেশে ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ ভয়ঙ্কর সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ বপন করে জন্ম থেকে একসঙ্গে চলা দুটো জাতিকে কার্যত সহোদর, পূর্বপুরুষ দেখলে তাই বোঝা যায়, দুটো জাতিকে জাতির নামে আলাদা করে, জাতের নামে আলাদা করে দুটো আলাদা দেশ নিয়ে গিয়েছিলেন দ্বিজাতি তত্ত্বের নামে। হিন্দু এবং মুসলমান আলাদা এটা বুঝতে এবং বিশ্বাস করতে শিখিয়েছিলেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সেই জিন্নার বিষ বৃক্ষ, পুঁতে যাওয়া বিষ বৃক্ষ উপড়ে ফেলে বাংলাদেশের মাটিকে ধর্মনিরপেক্ষতা, মানবিকতা, গণতন্ত্র ইত্যাদির স্বাভাবিক মাটিতে পুষ্ট করেছিলেন যে দুটো মানুষ, ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমান। ইন্দিরা গান্ধীর ভারত এবং মুজিবুর রহমান স্বয়ং বাংলাদেশে আজ ব্রাত্য। বাংলাদেশে পাকিস্তানের জিন্নার ভজনা চলছে। চন্দনবাবু, কি মনে হচ্ছে ইন্দিরা এবং মুজিবের যাবতীয় অ্যাচিভমেন্ট জলে গেল, বাংলাদেশ এখন পাকিস্তানের গর্ভে ঢোকার অপেক্ষায়? দেখো অনির্বাণ, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে আমরা যে আলোচনায় অবতীর্ণ হয়েছি সেই আলোচনার কিন্তু যে মূল কাঠামো বা পরিকাঠামো, যাকে ঘিরে তোমার আজকে এই প্রশ্ন, প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত যারা প্রত্যেকেই তাদের নিজের অভিমত জানাবেন। ঘটনাটি কিন্তু অতীব সংবেদনশীল আমাদের এই উপমহাদেশে, শুধু আজ নয়, স্বাধীনতার পর থেকে, অর্থাৎ ভারত পাকিস্তান এই বিভাগের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন ঘটনার পরম্পরা একটা সংবেদনশীল অবস্থা বা সোসাইটি তৈরি করেছে, সামাজিক অবস্থান বারে বারে তার পরিবর্তন হয়েছে। 71 সালে তাকে স্ট্যাবলিশ করা গেছে যে ভারত এবং বাংলাদেশের মৈত্রী এবং ভারত এবং বাংলাদেশ পারস্পরিকভাবে যে বন্ধুত্বের আচরণ অন্তত আমাদের এই অঞ্চলের স্বাভাবিক রাজনৈতিক সুস্থতা সেটাকে বজায় রাখার জন্য। আমি এ প্রসঙ্গে দীর্ঘভাবে যাচ্ছি না, কিন্তু যে ঘটনাটি বারবার ঘটেছে, আমার ব্যক্তিগতভাবে বা আমি দলীয়ভাবে আমাদের যেটা অবস্থান, তাতে কিন্তু খুব ভালোভাবে পরিলক্ষণ করলে দেখা যাবে অনির্বাণ, আমরা কিন্তু এখানে অস্বীকার করতে পারি না যে এই যে কনফ্লিক্ট বা দ্বন্দ্বমূলক আচরণ বিভিন্ন সময় শুধু রাজনৈতিক না, সামাজিক সংকটের প্রকট হয়েছে এবং সেটা কিন্তু স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী অবস্থা থেকে, বিশেষত 1975 সালে 15ই আগস্ট যখন মুজিবুর রহমানের হত্যা করা হয় এবং তারপরে তুমি যদি পরম্পরা দেখো, কারা ক্ষমতায় এসছেন এবং বাংলাদেশের কি শক্তি সেই মুহূর্তে বিরাজিত এবং উদয়মান, এবং তার পরবর্তী সময় বাংলাদেশের গভর্নেন্স ম্যান্টেল বা সামগ্রিকভাবে ক্ষমতার অধিকারী কারা ছিলেন এবং কোন দ্বন্দ্বের সাথে বাংলাদেশ জুড়ে গেছিল, এক আওয়ামী আর একদিকে ন্যাশনাল পার্টি, এবং তার মাঝখানে এরশাদের একটা ব্যাপক ভূমিকা ছিল। যদি ওই মুহূর্তটাকে দেখা যায় তাহলে সংকট কিন্তু ঘনীভূত হয়েছে ঠিক তারপর থেকে, এবং তারপরে কিছু অবশ্যই গণতান্ত্রিক সংকট ছিল, যেটা গত দুটো নির্বাচনে আমরা দেখেছি। আওয়ামী লীগ বিরোধী শূন্যভাবে নির্বাচনে জয়ী হয়েছেন, সেটা আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। কিন্তু একটি ঘটনা তুমি যে প্রসঙ্গটা তুললে, আমি সব থেকে বেশি অবাক হয়েছি যখন আমরা সকলেই এবং আহত হয়েছি মুজিবুর রহমানের মূর্তি যখন ভাঙা হয়। কারণ আমাদেরও ফিলিং আছে মহাত্মা গান্ধী। আমরা বলতে চাইছি রাষ্ট্রীয় ক্ষেত্রে যে কোনো ভাবাবেগে, জাতীয়তাবাদীর ক্ষেত্রে যে কোনো ভাবাবেগে, জাতীয় পিতা যেভাবে তাকে অপমানিত করা হয়েছে, যাকে আমরা বুঝতে পারলাম তার কিছুদিন পরে যখন প্রেস ক্লাবে দাঁড়িয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আসা উচিত ছিল বাংলাদেশ পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার পরিষ্কারভাবে যে মন্তব্যটা করলেন যে ভারত এবং পাকিস্তান এই দোসরের মাঝখানে একটি বিষধর সাপ, জাস্ট এই ভাষায়, যাকে ভারতবর্ষ বলা হয়। আমি তোমাকে বলছি ঠিক এখানে এই ঘটনার পরম্পরা কিন্তু প্রমাণ করে যে কে বা কারা কিভাবে এই বাংলাদেশের রক্তক্ষরণ ঘটিয়েছে দিনের পর দিন, এবং সংক্রমিত হয়েছে এই ধরনের মৌলবাদী শক্তি। আজকে জামায়াত ইসলামীর বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, খুব স্বাভাবিক। সেই মৌলবাদী শক্তি সম্ভবত ধীরে ধীরে গভর্নেন্সের কাছাকাছি চলে আসছে, যেটা খুব স্বাভাবিক অর্থে আমাদের বিভ্রান্ত করে এবং যথেষ্ট আহত করে। সপ্তম নৌবহর নিয়ে যারা ফিরে যেতে বাধ্য হয়েছিল ইন্দিরা গান্ধীর প্রবল প্রতাপে, তারা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েছে, পাকিস্তান থেকে চেষ্টা চালিয়েছে, আশপাশ থেকে চেষ্টা চালিয়েছে, শেষমেশ তারা সফল হয়েছে। কিন্তু তারা তাদের সাফল্যের পর পৃথিবীর সব দেশে যা করে থাকে, ইরাক থেকে আফগানিস্তান, দেশটাকে জঙ্গি পুষে ছাড়খাড় করে দেবে, বাংলাদেশও ঠিক সেটাই করছে। তার কারণ
এলোমেলো করে দিলেই লুটেপুটে খাওয়ার একটা সুযোগ আসে, সেই সুযোগ বাংলাদেশও আছে। আমি স্বামী মহেশ্বরানন্দ পুরী মহারাজের কাছে যাব, একতা মঞ্চের, সনাতন একতা মঞ্চের সভাপতি বাংলাদেশের। মহারাজ, চট্টগ্রাম অঞ্চলের কথায় আসছি, কিন্তু শুরু হয়েছিল প্রথম গণহারে হিন্দু নিধন দিয়ে এবং তাদের জমি সম্পত্তি লুণ্ঠন দিয়ে। তখনই কি আপনারা বুঝতে পেরেছিলেন একে একে সকলের পালা আসছে? দেখুন, বাংলাদেশের সনাতনী জনগণের উপর যদি হামলার ইতিহাস আমরা যদি দেখতে যাই, তাহলে আমাদেরকে অনেকটা পিছনের দিকে যেতে হবে। সেই 1946 সালে যখন বাংলাদেশে কোজাগরী লক্ষ্মী পূজার জন্য যখন বাংলাদেশের সকল সনাতনী সম্প্রদায়ের লোকজন যখন প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময়ে কোজাগরী লক্ষ্মী পূজার রাতে যে নৃশংস বর্বরচিত একটি গণহত্যা সংঘটিত হয় দ্বিজাতি তত্ত্বকে পরিপুষ্ট করার জন্য, সেই ইতিহাসের দিকে আমাদের ফিরে যেতে হবে। এবং সেই ইতিহাস আমাদেরকে এটি শিখায়, আজকের যিনি বাংলাদেশের যাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে চিনি, তিনিই ছিলেন সেই দ্বিজাতি তত্ত্বের বাস্তবায়নে বাংলাদেশের প্রধান কারিগর। কেননা সেই দ্বিজাতি তত্ত্ব সর্বপ্রথম লাহোর অধিবেশনে শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে সেই দ্বিজাতি তত্ত্ব পরিবেশন করা হয় এবং সেই তৎকালীন সময়ে শেরেবাংলা একে ফজলুল হকের যে রাজনৈতিক পার্টি ছিল মুসলিম লীগ, সেই মুসলিম লীগের মুসলিম লীগের কেন্দ্রীয় সেক্রেটারির ভূমিকা পালন করেন সেই সময় শেখ মুজিবুর রহমান। সেই জিনিসটা আমরা কখনোই অস্বীকার করতে পারি না এবং সেই দায়ভারও তিনি বা তার যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দল কখনোই সেটাকে অস্বীকার করতে পারে না। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলতে হয়, একটি দেশে যখন গণতন্ত্র যখন ধ্বংসপ্রাপ্ত হয় এবং স্বৈরাচার যখন প্রবল হয়ে যায়, সেই সময়ে সেই দেশের মধ্যে স্বাভাবিকভাবে উগ্রবাদ এবং জঙ্গিবাদ অনেকটা পরিপুষ্ট হয়ে যায়। তাই আমরা দেখেছি সেই আমি শুনতে পাচ্ছি মহেশ্বরানন্দ মহারাজ, আপনি প্লিজ বলতে পারেন, কন্টিনিউ করতে পারেন, আমরা সবাই শুনতে পাচ্ছি। কোনো কারণে বোধহয় লিঙ্কটা বিচ্ছিন্ন হয়েছে। মহারাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে সুহাস চাকমা, ভারতীয় চাকমা নেতা, আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুহাসবাবু, আপনারা অত্যন্ত বিব্রত এবং উদ্বিগ্ন বোধ করে এবং আপনাদের নিপীড়িত ভাই বোনেদের কাছ থেকে বার্তা পেয়েই বাংলাদেশের ভারত সরকারের শরণাপন্ন হয়েছে, সে কথায় আমি আসবো। কিন্তু নির্দিষ্টভাবে এই পার্বত্য পরিষদ এলাকাতে উপজাতিদের উপর গণহত্যা চালানোর কারণটা কি নেহাতি জঙ্গি মৌলবাদ, নাকি এই জঙ্গি মৌলবাদকে লেলিয়ে দিয়ে ওখানকার প্রাকৃতিক সম্পদ লোটার অন্য কোনো মতলব আছে কোনো বিদেশি শক্তির? পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে বাংলাদেশের যে পলিসি ছিল ওটা একেবারেই কোনো চেঞ্জ হয়নি।